ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার তারেক রহমানের। ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করা ও 40টি খেলার মাঠ তৈরির আশ্বাস। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়, অভিযোগ ডাক্তার শফিকের। দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনায় দলটি, বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবির। 36 দিনে 15 রাজনৈতিক নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের। মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস উইংয়ের। কাল সই হচ্ছে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে, আশা বাণিজ্য উপদেষ্টার। ফের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও অনড় আন্দোলনকারীরা। যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজধানী ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা মহানগরে 40টি খেলার মাঠ করার কথাও জানিয়েছেন তিনি। আর যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান। দেশকে পুনর্গঠনে প্রতিটি আসনের পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে শুভ মাহফুজের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় সারা দেশের পর এবার রাজধানীতে প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিনের প্রথম দিনে নিজ আসনের পথসভায় অংশ নেয়ার মধ্য দিয়ে শুরু করেন প্রচারণা। রবিবার বিকেলে অংশ নেন রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত পথসভায়। বেলা 2টা অংশ নেয়ার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে পথসভায় আসেন বিকেল 3:45টায়। ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি নির্ধারিত সময়ের আগে থেকেই রূপ নেয় জনসভায়। সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করা হবে। ঢাকা 17 আসনে নিজের বেড়ে ওঠার কথা স্মরণ করিয়ে ধানের শীষে ভোট চান তিনি। আমি জীবন শুরু থেকে এই এলাকায় ছোটবেলা থেকে আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার সন্তানেরা এলাকায় জন্মগ্রহণ করছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরব্বী, এই এলাকার মাদের কাছে, এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটাচলা করতে পারে। ইসিবি চত্বরে সমাবেশ শেষ করে তারেক রহমান অংশ নেন মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের পথসভায়। এ সময় তারেক রহমান বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। পল্লবী থেকে বিকেল 5:15টায় মিরপুর শ্যানপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা 15 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় দেশের জন্য নেয়া পরিকল্পনাগুলো আবারও জনগণের সামনে তুলে ধরেন তারেক রহমান। জনগণ বিএনপিকে নির্বাচিত করলে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা
কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। আপনাদের সামনে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মিল্টনকে 12 তারিখে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। 12 তারিখ দর্শক, রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে তারেক রহমানের নির্বাচনী পথসভায় আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, তারেক রহমানের নির্বাচনী পথসভার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, ঢাকা 13 আসনের যে শ্যামলী ক্লাবে যে রহমান কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে কিন্তু স্বাগত জানাতে এই আসনের অসংখ্য মানুষ কিন্তু আগে থেকে আসার পর তারা কিন্তু সবাই তাকে স্বাগত জানিয়েছেন এবং আমরা যেটি দেখেছি তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ঢাকার উত্তরের বেশ কয়েকটি আসনে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে নির্বাচনী ইস্তেহার এবং বিএনপির যে পরিকল্পনা সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি তুলে ধরেছেন এবং ধানের শীষের পক্ষে নির্বাচনে তিনি ভোট চেয়েছেন। আমরা যেটি দেখেছি তিনি নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য যে কৃষি কার্ড সেটির কথা তিনি বলেছেন। একই সাথে কৃষকদের যে ঋণ মওকুফের ঘোষণা তিনি দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে শুধুমাত্র কৃষকদের নয়, বিভিন্ন এনজিও থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন সেগুলো বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেগুলো টেক কেয়ার করা হবে। সেই সাথে তিনি কিন্তু বলেছেন যে সারা দেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন সারা দেশে 1 লক্ষ কেয়ার গিভার নিয়োগ করা হবে, যারা বাড়ি বাড়ি গিয়ে যারা নারী রয়েছেন এবং শিশু রয়েছেন তাদেরকে প্রাথমিক যে স্বাস্থ্য সেবা সেটি তিনি পৌঁছে দেওয়ার তিনি অঙ্গীকার করেছেন এবং তিনি বিভিন্ন আসন ভিত্তিক যে সকল সমস্যা রয়েছে, আসন ভিত্তিক জনগণের যে সকল আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো তিনি পূরণের কথা বলেছেন। বিশেষ করে আমরা দেখেছি এর আগেই তিনি মিরপুরের একটি জনসভায়, মিরপুর 2-এর একটি জনসভায় অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি কিন্তু একটি স্থানীয়ভাবে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি 13 আসনের যিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ তার যে জনসভা সেখানে তিনি রয়েছেন এবং এখান থেকে নিশ্চয়ই তিনি এলাকার যারা যে সকল স্থানীয় সমস্যা আছে সেই স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি বেশ কিছু তাদের যে বিএনপির যে পরিকল্পনা সেটি তিনি তুলে ধরবেন এবং তারেক রহমান সর্বোপরি যেটি বলতে যাচ্ছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা যে ঘোষণা তিনি সেটি কিন্তু তিনি দিচ্ছেন এবং জনগণকে বলছেন যাতে ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা হয় এবং ধানের পক্ষে তিনি ভোট চাইছেন যাতে করে তার যে পরিকল্পনা সেটি যাতে বাস্তবায়ন করা সম্ভব হয়। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আপনার সাথে আবার আমরা যোগাযোগের চেষ্টা করব। একটি দল 2008 সালের মতো নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সবাইকে হা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, হা না ভোটের মাধ্যমে প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায় আর কারা চায় না। যদিও এখনো গণভোট সম্পর্কে অনেকেই বোঝে না, তবে সংস্কার চাইলে হা ভোটে সিল দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মাফ করে দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। সংস্কার চায়, কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের মতো ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ। 5 আগস্টের পর মজলুম থেকে একটি দল জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, 10 টাকায় চাল দেওয়ার মতো যারা বিভিন্ন কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশকে বিপদগ্রস্ত করতে এগিয়ে যাচ্ছে একটি দল।
বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী এই জনসভা। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। 54 বছরে শাসক পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য নয়। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে, আর পরে এদেশীয় শাসকেরা যা জনগণের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষার সম্মান যারা জানাতে পারে না, গণভোট নিয়ে লুকোচুরি করে, জনগণ 12 তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তারা। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিগত 15 বছর কোথাও ছিলেন না, তারাই এখন দেশে ফিরে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে। মন্তব্য করেন, একটি দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিয়েছে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। নির্বাচিত হলে 11 দলীয় জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলে জানান জামায়াতের আমির। পরে ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকুলির প্রতীক তুলে দেন তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণার শেষ সময় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, চাইছেন নিজ নিজ দলের পক্ষে ভোট। প্রচারণায় অনিয়ম ও সহিংসতার অভিযোগের পাশাপাশি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলেও জানান তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ঢাকার 4টি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের 185 নম্বর নির্বাচনী এলাকা ঢাকা 12 আসনের শেষ সময়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় প্রার্থীরা। দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গণসংযোগ করেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় স্থানীয় সমস্যা সমাধানে কোদাল মার্কায় ভোট চান তিনি। এখানে কিন্তু বেশ কিছু আমরা দেখছি, কিছু কালো বিড়ালকে দেখছি, তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঢুকে পড়ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, অনেক অপরাধী তারা নির্বাচনী প্রচারণার সুযোগে তারা কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বেরিয়ে আসছে, এরাই হুমকি দিচ্ছে। আমরা কোনো উস্কানিতে পা দেব না, আমরা একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচন চাই। সকালে ফার্মগেট তেস্তুরি বাজার এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোট চেয়ে জনসেবার আশ্বাস দেন তিনি। এই মাটির সন্তান হিসেবে আগামী 12 তারিখ এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে আমার প্রতি ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আমাদের দেশের কিন্তু সামাজিক বন্ধন একদম নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি ঢাকা 12-তে সামাজিক বন্ধন সৃষ্টি করব, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দলের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা 12 আসনে জামায়াত ইসলামী প্রার্থী সাইফুল আলম খান মিলন। শেরেবাংলা নগর ও তেস্তুরি বাজার এলাকায় নির্বাচনী সভা ও প্রচার চালান তিনি। আওয়ামী লীগের যারা বাইরে ছিল, জেলে ছিল, ইন্ডিয়া ছিল, তাদেরকে দেশে আনা হচ্ছে, সারা দেশব্যাপী নিয়ে আসা হচ্ছে। অথেন্টিক খবর আছে, আমাদের নামও আছে আমাদের কাছে। দে ক্যান অর দে উইল প্লে ভেরি ভাইটাল রোল টু ক্রিয়েট ভায়োলেন্স, মব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7টায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বৃদ্ধির সাথে সাথে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক, কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার জন্য আমাদের কর্মীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। চাকরিদাতারা আস্থা হারিয়ে ফেললে দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো বিফল হবে। দেশের ব্র্যান্ড ইমেজ তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা যেন আরও স্বচ্ছ ও কার্যকরভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বয়ের উপর জোর দেন তিনি। নির্বাচন কমিশনের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। একই সাথে তিনি বলেন, নির্বাচনের শুরুর দিকে সুস্থ প্রতিযোগিতা দেখা গেলেও এখন সংঘাত ও সহিংসতা বাড়ছে। রাজধানীর ধানমন্ডিতে দুপুরে টিআইবির কার্যালয়ে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সবাই বিধিসম্মত আচরণ করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ভূমিকা পালন করবে রাজনৈতিক দল ও প্রার্থীরা। তবে বিভিন্ন দলের নারী প্রার্থী কম থাকায় হতাশা প্রকাশ করেন ইফতেখারুজ্জামান। এ সময় তিনি বলেন, সব পর্যায়ের ভোটারের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর হাতে। এ সময় সংবাদকর্মীদের উঠিয়ে নেওয়ার বিষয়টি ন্যাক্কারজনক বলে অভিহিত করেন এই কর্মকর্তা। স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচনের তাফসিল ঘোষণার পর গেল 36 দিনে 15 জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত হয়েছে। টিআইবির এমন তথ্যের বিষয়ে একমত নন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, তাফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় 5 জনের প্রাণহানি ঘটেছে। তিনি জানান, এ পর্যন্ত 120 জন বিদেশি সাংবাদিক নির্বাচন কভার করতে ঢাকায় অবস্থান করছেন। পুলিশের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অনেক ক্ষেত্রে পুলিশ মানবিক হয়েছে। গত 1.5 বছর যথেষ্ট ধৈর্য নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে তারা। আর নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। ভায়োলেন্স দু একটা যা হচ্ছে সব মনিটর করছি, আপনাদেরকে ইনফরমেশনও দিচ্ছি। আমাদের সোফার আমরা তো আপনাদেরকে বলেছি যে 5 জন মারা গিয়েছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে, যদিও টিআইবি 15 জন বলেছে। আমরা টিআইবির আজকে একটাকে রেসপন্ড করেছি এটার। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলোতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার ও ইতিবাচক আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দায়িত্ব নেবার পর এই প্রথম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ক্রিস্টেনসেন। প্রায় 2 ঘন্টা পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে যাওয়ার পথে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা জানান তিনি। এছাড়াও আসন্ন নির্বাচনকালীন নিরাপত্তা, শুল্ক ও রোহিঙ্গা সহ নানা ইস্যুতে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না বলে আশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিমানের ঘাটতি রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশের বহরে যুক্ত রয়েছে 14টি উড়োজাহাজ। এই ঘাটতি মেটাতে আরও 25টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মূল্য পরিশোধ করতে হবে আগামী 20 বছর। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 80,000 কোটি টাকা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে 20% বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ বশির উদ্দিন। এক প্রশ্নের জবাবে নিজের সম্পদের তথ্য জমা দেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা।
আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি, এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই বোয়িংয়ের সাথে নেগোশিয়েট করছে, এই নেগোসিয়েশন এখনও চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে দুঃখজনকভাবে আমরা আমাদের প্রকিউরমেন্টটা কমপ্লিট করতে পারবো না। যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। পৃথিবীতে একমাত্র দেশ যেখান থেকে এই চুক্তির শর্তগুলি সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে। দর্শক, রাজধানীর শ্যামলের ক্লাব মাঠে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সেখানে। এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার রাজনৈতিক অধিকার আপনি প্রয়োগ করবেন। কিন্তু গত 16 বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত 16 বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সামনে যে নির্বাচন হবে, আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন, এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই যে এখন যে আপনার মনে যেটা হয়, যেই কথাটা সেই কথাটা যে নির্ভয় আপনি বলতে পারেন, এই যে এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসছে, বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিক সামনে এসছে, এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত 16 বছরে প্রাণ দিয়েছে। বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে। বহু মানুষ গত 16 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, সেই 2024 সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার, জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজারো হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে। নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের বাস্তবায়ন না দেখে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতে সকাল থেকে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দরে আবারও চলছে অচলাবস্থা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে সমর্থন দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দর এলাকা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহাজ থেকে পণ্য উঠানামা সহ সব ধরনের অপারেশনাল কাজ কার্যত বন্ধ আছে। পণ্য বোঝাই ও কন্টেইনারবাহী কোনো পরিবহন বন্দরে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বানের পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের আজ সকালে বৈঠকের ডাকে বন্দর কর্তৃপক্ষ, তবে আন্দোলনকারী সংগঠনটির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে দেশের মানুষকে জিম্মি করতে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। জানান, সরকার যে কোনো মূল্যে বন্দর সচল রাখতে বদ্ধপরিকর। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি বলেন, কতিপয় ব্যক্তি পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, এটা চলতে দেওয়া যায় না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, হার্ড লাইনে যাচ্ছে সরকার। জানান, এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে। আন্দোলনকারীদের দাবি দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। তাদের এই আন্দোলন সেখানকার সংসদীয় আসনে
গণ্ডগোল সৃষ্টি করছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দর কষাকষিতে সময় লাগবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিকেলে রাজধানী গুলশানে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকালে গুলশান বনানী বাড়িধারা সোসাইটির উদ্যোগে রাজধানীর গুলশান লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ গুলশান বাড়িধারা সোসাইটির বিভিন্ন নারীরা। বিএনপি ক্ষমতায় এলে নারী বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা। আমি নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ হিসাবে অর্থনৈতিক ক্ষমতায়নটাই দেখতে চাই। 70% নারী তার নিজের গৃহে তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা নিজের বাড়িতে নিরাপদ নয়। আমি মনে করি এটার চাইতে বেশি দুঃখের আর কোনো কথা হতে পারে না। কেন? কারণ আইন থাকে, আইনের প্রয়োগ থাকে না। পরে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার জোবাইদা রহমান তুলে ধরেন রাষ্ট্র গঠনে নারী নেতৃত্বের গুরুত্ব। আশ্বাস দেন নারীর জীবনমান উন্নয়নে কাজ করার। আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। প্রতিটি উপজেলায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন নারীদের আর্থিক ও অন্যান্য নানান সমস্যার কথা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, রাজনীতিতে নারীরা অংশগ্রহণ জরুরি, নইলে সঠিক নীতি গ্রহণ করা যাবে না। রাজধানীর BIISS মিলনায়তনে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যদি সুযোগ না পায়, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পায়, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পায়, সি-সুইট অ্যাক্সেস যদি না পায়, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করবো ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন শুরুভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপ এগুলো কিভাবে হবে, এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স, ওইগুলো আমরাই শুধু হয়তো বুঝতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না। পূবালী ব্যাংক PLC ও বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চালু হয়েছে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শাহিদ রাফি পাভেল, উপদেষ্টা ডাক্তার AM পারভেজ রহিম, পূবালী ব্যাংকের হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল, রিটেল বিজনেস ডিভিশনের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে চিকিৎসকরা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার তারেক রহমানের। ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করা ও 40টি খেলার মাঠ তৈরির আশ্বাস। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়, অভিযোগ ডাক্তার শফিকের। দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনায় দলটি, বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবির। 36 দিনে 15 রাজনৈতিক নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের। মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস সচিবের।
কাল সই হচ্ছে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে, আশা বাণিজ্য উপদেষ্টার। ফের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও অনড় আন্দোলনকারীরা। যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।